শুনে আসি ফারনানের নতুন স্টোরি। হ্যালো লিসনার্স, ফারনান পুরান ঢাকা থেকে এসেছি। আর আসলে আমি আজকে যে ঘটনাটা শেয়ার করবো সেটা আমাদের পুরান ঢাকার আমাদের নিজেদের বাসার একটা ঘটনা। বাহ, চমৎকার চমৎকার, অনেকদিন পরে বাসায় ঘটনা শুনছি। হ্যাঁ, সেটাই, মানে আমি নিজেও একটু সারপ্রাইজড। কিছুদিন আগে ঘটনাটা আমার মানে শুনি আমি। তো আমাদের বাসার ঘটনা কিন্তু ভূতে ফিল্মে এর আগে অনেক বলেছিল আমি। তো আমাদের বাসা ছিল অনেক পুরোনো, পরে আমরা সেটা এখন কনস্ট্রাকশন করে নিউ একটা বিল্ডিং হচ্ছে ওখানে। তো বেশ কিছুদিন আগে, সপ্তাহ আগে, তো বাসার কাজ দেখার জন্য প্রায় প্রতিনিয়ত বাসায় যেতে হয়। তো সেক্ষেত্রে আমাদের বাসার যে ম্যানেজার, যে কিনা সবকিছু দেখাশোনা করেন, তো উনি একতলায় বসেন, সব মানে কাজটা উনি করেন, দেখেন সবকিছু। তো উনি প্রায় আমাদের বাসায় কনস্ট্রাকশন হওয়া অবস্থায় প্রায় 1 বছর ধরে উনি ওখানেই থাকেন, দোতলায় থাকেন। আর পুরো বাসাটা কিন্তু খালি থাকে এখন। মোটামুটি আমরা মধ্যে 9 তলা পর্যন্ত হয়ে গেছে। তো পুরো ফ্লোর সবই খালি, যেহেতু এখন পুরোপুরি কাজ শেষ হয়নি। কিন্তু ম্যানেজার সাহেব কিন্তু দোতলায় থাকেন, একাই থাকেন পুরো বাসায়। তো উনি একদিন আমি যখন সপ্তাহখানিক আগে বাসায় গেলাম কাজ দেখার জন্য, উনি আমাকে বললো যে তুমি একটু বসো, তোমার সাথে একটু কথা আছে। আমি বললাম যে কি কথা বলেন। বলে যে তোমাদের বাসায় কি কোনো প্রবলেম আছে? বললাম যে আমাদের বাসায় প্রবলেম। তো বললাম যে ছোটবেলা অনেক ঘটনাই শুনছি, আমি হালকা পাতলা অনেক কিছু মানে ফিলিংস মানে বুঝতে পারছি যে কিছু ছিল, কিন্তু ওরকম কিছু দেখিনি আর কি আমি নিজেও। তো সেক্ষেত্রে উনি আমাকে বলে যে না, আসলে কিছু সমস্যা আছে, কেননা আমি গত 1 বছর ধরে এখানে থাকি। যখন এই বিল্ডিংটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে দোতলায় যখন সে থাকে, উনি বললো যে মানে আমি কিছু বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছি এখানে কিছু, যেটা আসলে তোমাদের বলতে হবে। আচ্ছা, আমি বললাম যে আসলে ঘটনা কি। তো উনি বললো যে আসলে ঘটনাটা হচ্ছে এরকম যে উনি অনেক 5 ওয়াক্ত নামাজি, রাত্রে নামাজ পড়েন। যখন উনি আমাদের বাসার যে মেইন গেট সেগুলোকে ভালো মতো লক করে, দোতলায় উনি রুম আছে ওখানে কমপ্লিট করার রুম, ওখানে সে থাকে রাত্রে। তো উনি যখন সবকিছু মানে একদম রাস্তার যে মেইন গেট এবং দোতলায় যে ঢোকার যে গেট সেটাও লক করে উনি ভিতরে ঘুমায়। তো উনি রাত্রে যখন তাহাজ্জুদে নামাজ পড়তে যান 12:30, 1টা, 3টা এরকম সময়টাতে, তো 2টার দিকে, তো একদিন সে বলে যে ফজরের ঠিক আগ দিয়ে, মানে 2:30, 3টা এরকম একটা সময় মনে হচ্ছে যে একেবারে 9 তলা থেকে কেউ একজন নেমে আসলো, মানে সিঁড়ি বেয়ে নেমে আসে, হাঁটার শব্দ পাওয়া যায় রাতের বেলা। আর মেইন যে গেটটা দোতলায়, ওই গেটটাতে নক করে, এবং নক করে শুধু নকই করে না, এবং আমার আব্বুর ভয়েস নিয়ে ডাকে যে আনোয়ার সাহেব আপনি গেটটা খুলেন, আমরা আসছি, গেটটা খুলেন, ঠিক আছে। তো এরকম মানে অনেক কাতর কণ্ঠে নাকি বলে যে গেটটা খুলেন বারবার। কিন্তু উনি চিন্তা করে যে এত রাত্রে কিভাবে আসলো, মানে আমার আব্বুর ভয়েস নিয়ে একবার বলছে। তারপরে নাকি বাসার যারা কনস্ট্রাকশন কাজ করতেছে আমাদের সাথে, ওনাদের কয়েকজন সুপরিচিত যারা আসেন রেগুলার, ওনাদের ভয়েস নিয়ে একবার বলছে যে গেটটা একটু খুলেন, মানে নক করতেছে গেটটা, আর বলছে গেটটা একটু খুলেন, মানে এমন মনে হবে যে কেউ একজন আসছে। কিন্তু রাত 2টা, 2:30 পর্যন্ত আসার কোনো প্রশ্নই ওঠে না। রাইট, এটা হচ্ছে একটা কোশ্চেন। আর কথা, আর যেটা হচ্ছে যে আমাদের মেইন গেটও তো লাগানো থাকে, আমরা যদি আসি বা আমরা তো ফোন করে আসবো এত রাত্রে একদম। তো উনি প্রথম একটু জিনিসটা নিয়ে চিন্তা করলো, পরে একবার নাকি উনি গেট খুলতে গেছে। তো গেট খুলতে যাওয়ার পর উনি নিজেই চিন্তা করছে যে না, গেটটা আমি আর খুলবো না, কেননা উনি যে সময়টা নামাজ পড়ে তখন এই সমস্যাটা হয় বারবার, ঠিক আছে। তো উনি চিন্তা করে যেগুলো তাকে ডিস্টার্ব করার জন্য হয়তো বা কিছু একটা আসে। এবং উনি আমাকে বললো যে এই যে গেটটা যে নক হয় তার আগে মানে কোনো কিছু টেনে নিয়ে গেলে, কোনো বস্তা যদি টেনে নিয়ে যান, যেরকম একটা সাউন্ড হয় না সিঁড়ি থেকে ধাপ ধাপ করে, ওরকম সাউন্ড সে শুনতে পারে, তারপরে এই নকটার শব্দ শেষ হয়। আচ্ছা, এবার কি আসে না আসে সে গেটটা এখনো খুলেনি, এখনো সে জানে না যে কি আসে এক্স্যাক্টলি। তো উনি আমাকে এই ঘটনাটা বলে, এবং উনি যেটা বলে যে আমাকে, যে মনে হয় যে একেবারে উপরের ফ্লোর থেকে সিঁড়ি দিয়ে বেয়ে উঠে আসে, আসার সময় লিফটের পাশে যে মেইন গেটটা আমাদের, ওখানে এসে নক করে, এবং আবার ওই বস্তার মতো একটা কি জানি সাউন্ডটা, যেটা যে আবার আন্ডারগ্রাউন্ড যে বেসমেন্ট, ওখানে চলে যায়। উনি বলে যে আমাকে যেটা বলছে যে উনি, যে ওনার কাছে যেটা মনে হয় যে ওই জিনিসটা সারা রাত বেসমেন্টের ভিতরে থাকে, নিচে বেসমেন্টের ভিতরে। আচ্ছা, তো তখন আমি ওনার কাছে বললাম যে আচ্ছা, এটা মানে এটা আসলে কি, আমি নিজেও একদিন থাকি। আমি এটা চিন্তা করলাম যে আমি নিজে একদিন থাকি, কিন্তু আসলে আমি থাকিনি। আসলে থাকার সেই ইয়েটা হয়নি, সাহসটা হয়নি, সুযোগ হয়নি, না সাহস হয়নি, সাহস তো আল্লাহর মধ্যে অবশ্যই আছে, কিন্তু সুযোগটা হয়নি আসলে। আর বাসায়ও যখন বলছি, তখন বাসা থেকে বলছে যে কি দরকার থাকার, তো মানে দরকার নাই এসব জিনিস, আচ্ছা থাকতেই পারে এরকম অনেক কিছু, তাই না, খালি বাড়ি। ওনার এই কথা শোনার পর আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, এটা তো এখন যদি থাকা সম্ভব একদিন থেকে দেখবো, আর নাইলে আমি দেখি কি করা যায়। তো তারপর আমি যেটা চিন্তা করলাম যে মোটামুটি কাজ দেখার জন্য কিন্তু এই ঘটনার আগে আমি বেসমেন্টে গিয়েছি অনেকবার, যে কি অবস্থা কাজের দেখার জন্য। তো আমাদের পুরান ঢাকায় আবার বেসমেন্ট গুলা মানে ওই গাড়ি পার্কিং এর জন্য করা হয় না, ঠিক আছে, এইভাবে না, মানে রুম করা হয় কোনো গোডাউন ভাড়া দেওয়ার জন্য, ঠিক আছে, জায়গা কম তো এই জন্য আর কি। তো ওখানে 7-8টা রুমের মতো আছে বেসমেন্ট। তো আমি প্রায় দেখি যে এই ঘটনার আগে আমি ওখানে গেছি, কিন্তু একটা সত্যি কথা বলবো আসলে ভাই, যখন আমি বেসমেন্টের ভিতরে যাই, ওখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না, মাটির মানে নিচে গেলে একটু গরম লাগার কথা, তাই না, একটু টেম্পারেচার বেশি হবে, কিন্তু আমার কাছে ঠান্ডা লাগে ওখানে গেলে। টেম্পারেচার ডিফারেন্ট মনে হয়, উপর থেকে নিচে ঠান্ডা বেশি, সাফোকেশন আছে কিন্তু ঠান্ডাটা বেশি, এরকম মনে হয়। আর যখন আমি ওখানে মানে আগে ঘটনার সময় যেতাম, আমার একটা গুজবাম হইতো যে সঙ্গে সঙ্গে হ্যাঁ কিছু একটা মানে মানে একটা মনে হয় যে একটা কিছু একটা আছে, বা এরকম কিছু একটা, মানে কি আছে সেটা তো আর জানি না, মানে একটা ফিলিংস হয় অন্যরকম যে না, এখানে কিছু একটা মানে কেমন জানি জায়গাটা। তো বেশি কোনো স্টে করতে আপনার ইচ্ছা করবে না ওখানে গেলে। তো এই ঘটনাটা শোনার পরে আমি তার 2-1 দিন পরে আমি চিন্তা করছিলাম বেসমেন্টে আবার যাই, যেহেতু ওখানে এখনো কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, লাইটও লাগানো নেই, কিছুই নাই, আমি আবার যাই, মানে এই ঘটনাটা শোনার পরই। তো আমি যাওয়ার পরে মানে এক একটা রুম দেখলাম, টর্চ লাইট নিয়ে দেখলাম যে সব ঠিক আছে, ওখানে কিছু নাই, লোকটুকু নাই, ওখানে
কাজ হচ্ছে না কোনো। তো আমি যেটা দিস টাইম ইউ ডিডন্ট ফিল এনিথিং? না, আমি তখন ফিল করিনি কিছু, বাট আমার তো ঘটনাটা আমার শুনছি যে বেসমেন্টে সে যেটা ফিল করে যে বেসমেন্টে নিয়ে রাখে, ওখানে থাকে সে রাতের বেলা ওই জিনিসটা। তো তখন আমি চিন্তা করলাম একটু ভয় ভয় কাজ করতেছে যে মানে কিছু না দেখে ফেলে আবার হঠাৎ করে, মানে হঠাৎ করে দেখে ফেলে তো জিনিসটা মানে আনইউজুয়াল, কারণ এরকম হঠাৎ করে দেখিনি কখনো আসলে। তো তারপরে যেটা হলো যে আমি একটু নিজে আর কি মানে একটু ফানের মধ্যে যেটা বলতে পারেন যে হঠাৎ করে নিজের মধ্যে মনে হলো যে আমি একটা শীষ বাজি ওখানে, ঠিক আছে? হঠাৎ করে হ্যাঁ, কোনো কারণ ছাড়াই? কোনো কারণ ছাড়াই, মানে আমার আজব কিন্তু এটা। হ্যাঁ। মানে কোনো রেসপন্স পাইনি, কারণ এই গত 5-6 বছরের ভূতে ফিল্মের ঘটনা বলা আপনাদের সাথে অনেক বলে, হ্যাঁ। মানে আমি গেছি বা ওর সাথে অনেক কিছু করছি, তো আমার জিনিসগুলো এখন আর ভয় লাগে না, ভয় লাগে না। ঠিক আছে, মজা লাগে। তো আমি দেখলাম যে দেখি কি কোনো রিপ্লাই আসে কিনা, যদি কিছু থাকে। বিশেষ করে আসলে আমি জাস্ট একটা শীষ মানে ওখানে জাস্ট বাজালাম, তার ঠিক 5 থেকে 7 সেকেন্ড 10 সেকেন্ড এরকম হবে, আমার ঠিক ডান কানে মনে হচ্ছে কেউ এসে ফু দিল, ঠিক আছে, কানে যদি ফু দিলে যেরকম লাগে একদম, ঠিক বুঝতে পেরেছি। ডান কানে দিল। আমি তখনই আমার রিপ্লাইটা আমি পেয়ে গেছি যে না, ইটস ওকে, আমার কিছু একটা এখানে হ্যাঁ, definitely। এখানে মানে আমার আর কিছুই করার দরকার নেই, আমি যেটা বুঝার সেটা বুঝে ফেলেছি। আমি জাস্ট চলে পুরো উঠে গেলাম। এখন আমি আর বেসমেন্টে যাইনি, এখন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ওখানে আমি আর যাইনি। তো ওই দিন আমি রিপ্লাইটা আসলে পেয়ে গেছি যে আসলে হয়তো বা কিছু একটা আছে। ম্যানেজার যেটা বলেছেন যেটা যে এরকম কিছু একটা উপর থেকে আসছে, ছাদ থেকে আসার পর আস্তে আস্তে করে কিছু একটা মানে নিয়ে যাওয়ার মধ্যে একটা শব্দ হয়, বস্তা টস্তা কিছু টেনে নিয়ে গেলে, এবং সেটা বেসমেন্টে যে থেমে যায়, বেসমেন্টে যে টুকটাক সাউন্ডও সে পাইছে। তো এই কারণে আমি দেখলাম যে না, আসলে কিছু একটা হইতে পারে। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ ফারহান। এবং রেগুলার যেরকম চমৎকার ঘটনা আপনি বলেন, আজকের ঘটনাটা অসাধারণ একটা ঘটনা হয়েছে, এবং আমার কাছে খুব অদ্ভুত লাগলো যে ওইখানে গিয়ে আপনার মুড চেঞ্জ হয়ে গেছে মুহূর্তের মধ্যে, এবং আপনি অন্য একটা কিছু একটা করতে চেয়েছেন। হ্যাঁ, আমি মানে এটা খুব অদ্ভুত। কিন্তু মনে হচ্ছিল আসলে যে আমি একটা রিপ্লাই দেখি পাই কিনা, Right. এরকম একটা রিপ্লাই মানে দেখি পাই কিনা। এবং আসলে আমি মানে এটা এখনো অবাক হয়ে আমি চিন্তা করি যে আমার কানে আসলে ফুটা দিল কোত্থেকে, মানে এটা আসলো কোত্থেকে, সাফোকেশন, কোনো জানা নাই যে বাতাস আসবে, জাস্ট আমার কানে মনে হচ্ছে কেউ সামনে একটা ফু দিল, তারপরে আমি মনে হলো যে আমার রিপ্লাইটা আমি পেয়ে গেছি, আমার আর এখানে কিছু করার দরকার নেই। এবং অনেক মানে আপনার এই বাসায় তো আসলে অনেক ঘটনা ঘটেছে, এবং হ্যাঁ, এর আগে- সেটার প্রেক্ষিতে বলাই যায় যে এখানে আসলে কিছু একটা আছে, এবং আপনি মানে পরবর্তীতে এই জিনিসটা নিয়ে আরেকটু ঘাটাঘাটি যদি করতে চান, যদি জানতে পারেন কোনো কিছু, প্লিজ আমাদের জানাবেন। অবশ্যই জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফারহান। এবং ফারহানকে আমি খুব পছন্দ করি, তার ঘটনা বলার স্টাইলটা আমার খুব পছন্দ। নামটা প্লিজ একটু আপনি বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। কোথা থেকে এসেছেন সেটা বলে তারপরে আপনি আপনার ঘটনা শুরু করবেন প্লিজ। মোহাম্মদ রাসেল ভাই, আমি জিয়াউল ইসলাম ফার্মগেট থেকে এসেছি। লিসেনার্সদের বিজয়ের মাসের শুভেচ্ছা জানাচ্ছি। এই ঘটনাটা আমার জীবনে ঘটে যাওয়া বাস্তব একটা ঘটনা। আমি আসলে অশরীরী বা ভূত প্রেতের আসলে বিশ্বাস করতাম না, আচ্ছা। এবং অনেক সময় ট্রাই করতাম যে দেখা যায় কিনা বা ফিল করা যায় কিনা, টাচ করা যায় কিনা, এরকম ট্রাই করতাম মাঝে মধ্যে। তো এরকম কোনো কিছু টের পাইনি, কিন্তু গত বলবো মাস দেড়েক আগের কথা, এটা আমার সাথে ঘটে গেল। আমি আমার প্রতিষ্ঠান থেকে সেমিনার নিতে গিয়েছিলাম পটুয়াখালীতে। আচ্ছা। আপনি জানেন রাসেল ভাই, ঢাকার চাইতে ঢাকার বাইরে শীতটা একটু আগে আসে। ঢাকা তো আসেই না। তো হচ্ছে গিয়ে সেমিনার আমি যখন যাচ্ছিলাম, আমার ম্যানেজার আমাকে বললো যে স্যার আমাদের গেস্ট রুমে থাকবেন নাকি বাইরে থাকবেন। আমি বললাম তুমি যেটা বেটার মনে করো। তখন সে বললো যে স্যার তাহলে আপনার জন্য একটা হোটেল ঠিক করি আমি। তো আমি বললাম ঠিক আছে। আমি 3টার দিকে সেমিনার শুরু করলাম, আর শীতের দিন তো সেমিনার শেষ করতে করতে 6টা 6:15 বেজে গেছে। তো আমি খুবই ক্লান্ত ছিলাম। ক্লান্ত থাকার পর ম্যানেজারের সাথে ঘুরে টুরে একটু খাওয়া দাওয়া করতে করতে 9টা 9:15 বেজে গেছে। রুমে ঢুকে গেলাম। রুমে গিয়ে আমি দেখলাম রুমের শেপটা মোটামুটি কি বলবো রাসেল ভাই, একটা খাট বসানো আছে, তার পাশে একটা আলনা কিছু নেই, একটা ওয়ার্ড্রোব। আমি ওয়ার্ড্রোব আগে খুঁজে দেখলাম কিছু আছে কিনা, এটা আমি প্রতিনিয়ত করি প্রত্যেকটা রুমে গিয়ে। আর একটা টিভি আছে পাশে, আর একটা ওয়াশরুম আছে। ওয়াশরুমের আমি ফ্রেশ ট্রেশ হয়ে একদম ড্রেস চেঞ্জ করে 4 কোয়ার্টার পরে আমি ওয়াশরুমের ট্যাপ গুলো ঠিক ভালো মতো বন্ধ করলাম, এবং আমি আর্লি ঘুমাই, তো এটা আমার অভ্যাস। আচ্ছা। তো হচ্ছে ঘুমাতে চলে গেলাম। আই প্রবল 1:45 বা 1:30টার দিকে হঠাৎ কি একটা সাউন্ডে আমার ঘুম ভেঙে গেল। আমি তাকিয়ে দেখি টিভিটা চলছে। আচ্ছা। আমি প্রথমে ভয় না পেয়ে নিজেকে কন্ট্রোলে নিয়ে ভাবলাম অনেক টিভিতে টাইম দেওয়া থাকে, ওই টাইমে অন হয়ে গেছে। আমি এটা আবার অফ করলাম। অফ করার পরে এখন এইটা আসলে আমার ভেতর দিয়ে যাচ্ছিল না। আমি যদি চোখ বন্ধ করতে চাই, আমার মনে হচ্ছিল যে না, আসলে চোখ বন্ধ করলে কি যেন একটা ঝামেলা হবে। 5 মিনিট পর থেকে যা শুরু হলো, আসলে টোটাল নাইটটা খুব বাজে গেছে। আচ্ছা। এটা ছিল 5 মিনিট পর থেকে দেখলাম ওয়াশরুমে পানির শব্দ হচ্ছে। আচ্ছা। এবার আমি কিছুটা শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, একদম শুনতে পাচ্ছি, স্পষ্ট শুনতে পাচ্ছি। এবং আমি রাসেল ভাই খেয়াল করেন, আমি শোয়ার আগে একবার ট্যাপ বন্ধ করে ঘুমিয়েছি, কারণ আমার মানে এই সাউন্ড গুলো কানে আসে এবং সবসময় এই জন্য আমার ঘুম ভেঙে যায়। এগুলো এই ব্যাপারে আমি সচেতন। আবার ট্যাপ গুলো বন্ধ করলাম। বন্ধ করার পরে দরজাটা ভালো করে নক করে মানে কম্বলটা জাস্ট গায়ে নিয়েছি। 5 থেকে 7 মিনিটের মাথায় দেখলাম দরজাটা থাম করে একটা শব্দ হলো।
আচ্ছা, জোরে একটা শব্দ হলো এবং আমি দরজা বন্ধ করলাম, এরপরে জোরে একটা শব্দ হলো। তার মানে আমি একদম মানে নিজের ভেতরে এমন একটা ভয় ঢুকে গেল যে আমার মানে শরীরটা টোটাল, শীতের দিন শরীর ঘাম দিয়ে গেল। আমি ব্ল্যাঙ্কেট ছেড়ে দিলাম, এখন আর কোনো কিছু করার সাহস পাচ্ছি না। এরপর থেকে বিকট যে সাউন্ড আসা শুরু করলো, প্রথমে সাউন্ডগুলো নিজের মধ্যে নার্চিং করে বসানোর চেষ্টা করলাম, যেগুলো বিড়ালের সাউন্ড, কুকুরের সাউন্ড, এগুলো। কিন্তু এরপর থেকে বিকট সাউন্ড আসা শুরু করলো। রাতটা খুবই বাজে কাটলো, এত বাজে কাটলো যে আমি আসলে কোনো দিকে তাকানোর সাহসই পাচ্ছিলাম না। এরপরে এইটা যদি রাতটাই যদি এরকম থাকতো তাহলে ভালোই হতো। সকালবেলা আমি মানে মোটামুটি দ্রুতই বের হওয়ার চেষ্টা করলাম, কারণ টার্গেট ছিল যে কুয়াকাটার দিকে একটু যাবো। তো হোটেল বয়কে অনেক কথাবার্তা বলার পরে জিজ্ঞেস করলাম, হোটেল বয় যেটা বললো যে স্যার এটা আসলে বলা নিষেধ, আমি স্বীকার করছি আপনি এটা কাউকে বলবেন না। আমি ওকে কথার কাছে ফেলে দিলাম। ও বললো যে স্যার এখানে সপ্তাহখানেক আগে একটা লেডির লাশ পাওয়া গেছে। আচ্ছা, মানে এখন আর আমার মানে হাত পা চলছে না। তারপরও আমি আগের প্রোগ্রাম অনুযায়ী কুয়াকাটার দিকে গেলাম। কুয়াকাটায় গিয়ে যে মানে প্রবলেমগুলো আমার মধ্যে হচ্ছে, আমার মনে হচ্ছে সমুদ্রের যত গভীরে আমি যেতে পারি আমার জন্য ভালো হবে। এবং আর মানে আরো একটা বিষয় হলো, আমি যেই ড্রেসটা পরে সেমিনার নিচ্ছিলাম, কালো প্যান্ট ছিল আর সাদা চেক শার্ট ছিল, ওই চেক শার্টটা আর কালো প্যান্টটা আমি আনতে পারিনি, তাড়াহুড়োর কারণে বা ভয়ের কারণে আনতে পারিনি। এবং এরপরে আমি যখন ঢাকায় ফিরছিলাম লঞ্চে করে, আমার লঞ্চে উঠে মনে হচ্ছিল আমি একটা ঝাঁপ দিই, কেমন লাগে। মানে এই যে বিষয়গুলো অ্যাডজাস্ট করতে পারছিলাম। আর যাকেই দেখছিলাম আমার মনে হচ্ছে যে আমার ওই সাদা শার্ট আর কালো প্যান্ট পরে যাচ্ছে, এবং আমার মনে হচ্ছে ওই লোকের পেছনে পেছনে আমি যাই। এবং আমি এরপর 2 দিন পরে মোটামুটি যখন নিজেকে গুছিয়ে নিতে পারলাম, অফিসে আমার এক কলিগের সাথে গল্প করছিলাম। আমার এক কলিগ বলল যে পটুয়াখালীতে এরকম একটা হোটেল আছে, আমি সঙ্গত কারণ হোটেলের নামটা বলছি না, যে ওই হোটেলে যদি কোনো গেস্ট যায়, ওই গেস্টের আত্মহত্যা করার একটা প্রবণতা আসে। আমি তখন তাকে এটা শেয়ার করলাম, এবং এটা রাসেল ভাই আমার মধ্যে 15 থেকে 20 দিন এটা স্টে করেছে। এবং আমি পরবর্তী ট্যুর ছিল রংপুরে গিয়ে আমার মনে হয়েছে যে আমার প্যান্ট আমার শার্ট পরে আরেক ভদ্রলোক যাচ্ছে, আমার মনে হচ্ছে ওনার পেছনে পেছনে আমি যাই। এবং 2-1 বার আমি এরকম করেছি, এবং এই জন্য দেখা গেল যে আমার সাথে এইটা আমার ওই কলিগ 2-1টা স্টাফকে টাচ দিয়ে দিয়েছে যে স্যারকে একটু নক করার চেষ্টা করো বা স্যারকে একটু ফলো করার চেষ্টা করো। মানে এইটা রাসেল ভাই আমার মধ্যে 15 থেকে 20 দিন ছিল এই বিষয়টা। আর এটা ভয়াবহ, মানে আপনার কোনো ধরনের কোনো কারণ ছাড়াই আপনার মনে হতো যে আপনার এই সময় মানে সুইসাইড করার যে একটা প্রবণতা, সেটা ইচ্ছা হতো? হ্যাঁ, আমার মনে হতো যে লাইফে তো অনেক কিছু পেয়ে গেছি, এখন আর পাওয়ার কিছু নেই। লঞ্চে আসার সময় মনে হয়েছিল যে একটা ঝাঁপ দেই না। এবং আপনার কি এর আগে কখনো মনে হয়েছে এটা ফার্স্ট টাইম আপনার এরকম মনে হলো? দিস ইজ ফার্স্ট টাইম। আচ্ছা, ওকে। এর আগে কখনোই এটা মনে হয় নাই, এবং এর আগে কোনো ধরনের কারোর সাথে ঝগড়াঝাটি কিচ্ছু হয় নাই কোনো কারণ ছাড়াই? না, এরকম কখনো হয় নাই। আর এর আগে ওই যে বললাম আমি ইন্টারেস্ট ফিল করতাম, আমার মনে হতো যে একটু দেখতে পারলে ভালো হতো, অশরীরী কিছু আছে কিনা, রাইট, এইগুলো দেখতে পারলে ভালো হতো। আর ওই ঘটনার পর থেকে 15 থেকে 20 দিন আমি এতটা স্ক্যাটার্ড ছিলাম যে আমার আসলে মনে হতো যে লাইফে আর কিছু পাওয়ার নাই, এখন একটু মানে ঝাঁপ দিই, লাভ দিই। এবং হচ্ছে কি আমরা যখন মানে বিভিন্ন গাড়িতে জার্নি করি, মনে হচ্ছে যে ওই ড্রাইভারের সামনে দিয়েও লাভ দেওয়ার একটা প্রবণতা চলে আসছে। এইটা ছিল আমার ঘটনা।